দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাকে। সাথে আছি আমি মাহমুদুর রহমান মান্না। আর আমার সাথে আছেন আজকে দুজন বিশিষ্ট ব্যক্তি যারা এই বিষয়ে বিশেষজ্ঞ, যে বিষয়ে আমরা আলাপ করব। আছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের সাবেক অধ্যাপক, জ্বালানি ও টেকসই উন্নয়ন বিশেষজ্ঞ ডক্টর ইজাজ হোসেন। আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক, পারমাণবিক প্রযুক্তি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিকুল ইসলাম। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। মানে আমার অনুষ্ঠানে আপনারা তো প্রথম আসছেন, যদি এটাকে অনেকদিন পরে তো মাত্র শুরু করেছি। গতকালকে বাংলাদেশ যেরকম পত্রপত্রিকায় লিখছে যে একটা আণবিক বিদ্যুতের যুগে প্রবেশ করলো, সেই অর্থে এক ধরনের যে আণবিক যুগে প্রবেশ করলো যেন। হোয়াট ইজ দি ইন্ডিকেশন, হোয়াট ইট মিনস অ্যাকচুয়ালি, মানে এটা নিয়ে এত বড় ফ্যানফেয়ার কেন, এত বিরাট বিষয় কেন? এটা যেরকম দেখা যাচ্ছে যে গ্রিডে বা মানে পুরো দিয়েতে বিদ্যুৎ সরবরাহ করতে পারে তো 300-400 মেগাওয়াট, তাও মেবি সেপ্টেম্বর হয়ে যাবে। টোটাল ক্যাপাসিটি আছে 2400 মেগাওয়াটের মতো। ধরেন যে সাধারণভাবে যদি বলি যে সাধারণ বিদ্যুৎ কেন্দ্র যেগুলো কয়লা, গ্যাস বা তেল দিয়ে চলছে, যে সেটার সাথে এটা ডিফারেন্স কি, সব মিলিয়ে এই বিশেষত্ব বা গুরুত্বটা কি, এটা বোঝার জন্য আপনি শুরু করেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ চ্যানেল 24 দর্শক শ্রোতাকে। এটা বিশেষত আসলে আপনারা জানেন পৃথিবীতে 197টা দেশ আছে, তার মধ্যে 32টা দেশ পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করছে, আর বাকি দেশগুলো কিন্তু আসলে এই রেসে নেই। এখন বাংলাদেশ একটা নিম্ন মধ্যম আয়ের দেশ, আপনারা সকলেই জানেন। আমাদের দুই পারিপার্শ্বিকতা কিন্তু নিউক্লিয়ার দ্বারা বেষ্টিত। আপনারা যখন ভূ রাজনীতিতে বলেন, আমাদের ভারতের কথা যদি বলেন, পাকিস্তানের কথা যদি বলেন, তারা কিন্তু পারমাণবিক প্রযুক্তি শান্তিপূর্ণ ব্যবহার করছে, আবার তাদের সামরিক প্রয়োগেও কিন্তু তারা ব্যবহার করছে। তো এই দিক দিয়ে কিন্তু আমাদের লোকজন বেশ একটা এক্সাইটমেন্টে থাকে সবসময়, যে আমাদের ভূ রাজনীতির কারণে এবং পারমাণবিক প্রযুক্তি চর্চার কারণে, ব্যবহারের কারণে। তো বাংলাদেশের মতো একটা দেশে পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করবে, এটা অনেকের কাছেই চিন্তার বাহিরে ছিল। যার কারণে কিন্তু আসলে আরেকটা কারণ আছে। আরেকটা কারণ হলো 1961 সালেই কিন্তু এটা হওয়ার কথা ছিল। পাকিস্তান যখন ছিল, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তানে একটা বিদ্যুৎ সংকট মোকাবেলা পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করার পরিকল্পনা ছিল। 61-63 সালে এটা স্থান নির্বাচন করলো রূপপুরে। তারপর বহু চড়াই উতরাই গেল, রাজনীতির প্রেক্ষাপট, ফিজিবিলিটি স্টাডি, অর্থ যোগান, প্রযুক্তি সরবরাহ কারা করবে, তারপর রাজনৈতিক দৃঢ় সিদ্ধান্ত, সব কিছু মিলেই কিন্তু আলোচনার মধ্যেই সবসময় ছিল রূপপুরকে কেন্দ্র করে। এটা 1961 সাল থেকেই। তারপরে এটা 2000 রাজনৈতিক দৃঢ় সিদ্ধান্ত হলো 2011 সালে রাশিয়ার সাথে একটা দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে। তারপরে তো এটা নির্মাণ কাজ শুরু হলো, পরিকল্পনা থেকে বাস্তব নির্মাণ কাজ। তারপরে অনেক দিন ধরে বিভিন্ন ধরনের তারিখ নির্ধারণ করেছিল, এই হয় না, অনেক ধরনের তারিখ এটা পিছিয়ে গেছে। 2022 সালে প্রথম ইউনিটটা পরীক্ষামূলক উৎপাদনে আসার কথা ছিল, দ্বিতীয়টা 2023 সালে। তারপর সেই মাহেন্দ্রক্ষণ আসলো 2026 সালে 28 এপ্রিলে পারমাণবিক জ্বালানি স্থাপনের প্রক্রিয়ার শুরুর মাধ্যমে। তো এটা অনেক দিন, যেহেতু অবকাঠামো উন্নয়নটা রূপপুরকে অনেকে রুশপুর বলে, এখানকার যেহেতু 20,000 রাশিয়ানরা বাস করেন, এখানে বড় বড় 20-24 তলা বিল্ডিং হয়েছে, অনেকগুলো বিল্ডিং ওখানে আসছে। যেখানে একটা নিভৃত একটা গ্রাম ছিল, সে গ্রামে এখন যে ধরনের দোকানপাট তৈরি হয়েছে, কর্মচঞ্চলতা বেড়েছে, ব্যবসা বাণিজ্য প্রসার বেড়েছে, বিল্ডিংয়ের ঝনঝনানি বেড়েছে, মানুষের আনাগোনা প্রচুর। তো এই সমস্ত কারণে মনে হয় আবার রিঅ্যাক্টরের যে কর্মযজ্ঞ, বিশাল কর্মযজ্ঞ এবং স্থাপত্য শৈল এবং দৃষ্টিনন্দন যে কুলিং টাওয়ারগুলো, সব কিছু মিলেই মানুষ মনে করছে আসলে রূপপুর একটা বিশাল প্রযুক্তিগণ এবং উন্নত মানের প্রযুক্তি, যে এই প্রযুক্তি বাংলাদেশ মানুষ এটা ধারণ করবে এবং পরিচালনা করবে। এটা একটা গর্বের বিষয়, এটা একটা বিশ্ববাসীর কাছে একটা মানে সম্মানের বিষয় বলে মনে করছে অনেকেই।
আবার অনেকে উদ্বিগ্নতা প্রকাশ করছে পাশাপাশি, কারণ থাকবে, উদ্বেগ থাকবে। তো সেই কারণেই আমি বলছি যে সংক্ষেপে যদি বলি যে এটার স্বপ্ন অনেক আগে থেকেই ছিল আমাদের, যেহেতু আমাদের ভূ রাজনীতির কারণে, ভৌগোলিকগত অবস্থানের কারণে সেই প্রযুক্তি আমরা পিছিয়ে থাকবো কেন, এটা অনেকেই স্বপ্ন থাকে যে না আশেপাশে আছে আমরাও পারমাণবিক প্রযুক্তি এগিয়ে যাব। সেই দৃষ্টিকোণ থেকেই আসলে আমাদের অনেক ধরনেরই এক্সাইটমেন্ট ছিল যেটা কবে উৎপাদনে আসবে। আমাদের অনেক দিন ধরে তো নির্মাণ কাজ চলছে, সেই কারণে আসলে আমাদের কাছে একটা বিশাল একটা মানে বলবো যে একটা অ্যাচিভমেন্ট বলে মনে হচ্ছে বলে অনেকে মনে করছে। জি, থ্যাংক ইউ। আপনি একই রকম মনে করেন? আচ্ছা, তার সাথে একটা কথা যুক্ত করি বলেন। তাহলে প্রশ্নের জন্য। মানে যেরকম হিসাব টিসাব দেওয়া হচ্ছে তাতে বলা হচ্ছে 1260, ধরেন মানে আমরা যেটা পাই 1260 মেগাওয়াট কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ব্যয় হয়েছে আমাদের 2.0 অথবা $2.5 বিলিয়ন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র 2000 মেগাওয়াট নির্মাণে ব্যয় হয়েছে $13.2 বিলিয়ন। যদি মানে ফিগারটা একটু এদিক ওদিক হবে, 13.45 এরকম তো অনেকে বলছে। কারিগরি বা আর্থিক কোন তুলনামূলক বিবেচনায় এই প্রকল্পকে ইতিবাচক বলা যায়? ইটস বেটার দেন দ্যাট, অথবা কম্পারেটিভ স্টাডিটা কি হতে পারে? ধন্যবাদ। এটা অবশ্যই একটা রেলেভেন্ট, ভেরি ভেরি রেলেভেন্ট একটা প্রশ্ন আসে। হ্যাঁ, আমরা নিউক্লিয়ার করব কেন যদি আমরা এর থেকে অনেক কম ইনভেস্টমেন্টে অন্য সব প্রযুক্তি করতে পারি। নিউক্লিয়ার ইয়ের আগে যে বেনিফিটগুলো ছিল তার সাথে আরেকটা নতুন বেনিফিট যোগ হয়েছে, সেটা হচ্ছে এই ক্লাইমেট চেঞ্জে। এটার থেকে তো কোনো দূষণ নাই, যেটা কার্বন দূষণ যেটা বলি, ঠিক না? এটা কিন্তু অনেক দিন ওই ইউএনএফসিসি প্রসেসে এটা কিন্তু গ্রহণ করে নাই ওরা নিউক্লিয়ার, কিন্তু খুব রিসেন্টলি তারা বলল যে এটা ছাড়া হবে না, মানে এইটাকে নিতেই হবে গ্রহণ। তো আমাদের পুরা বায়ুমণ্ডলী এই গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে, ক্লাইমেট চেঞ্জের কারণে নষ্ট হয়ে যাচ্ছে। তখন আমরা ছোট্ট একটা রিস্ক এই নিউক্লিয়ার রিঅ্যাক্টরটা কেন নেব না? এটা যদি আমাদের প্রবলেমটা সলভ হতে পারে। সো এই কারণে এটা গ্রহণযোগ্যতা অনেক বেড়ে গেছে এবং আরও অনেক কিছু হয়েছে, আমি সময় পেলে আমি বলবো। বাট যেটা এখন আপনি যেটা বলছেন যে কস্টের ব্যাপারটা, আমরা যেটা ইঞ্জিনিয়াররা আমরা যেটা হিসাব করি, আমরা একটা শব্দ ব্যবহার করি লেভেলাইজ কস্ট অফ ইলেকট্রিসিটি বলি, লেভেলাইজ। সো লেভেলাইজ কস্ট অফ ইলেকট্রিসিটিতে অনেকগুলো কম্পোনেন্ট আছে, তার মধ্যে আছে লাইফ অফ দ্য প্রজেক্ট। হ্যাঁ, সো আপনি দেখছেন যে ইনভেস্টমেন্টটা অত্যন্ত হাই, ঠিক না? কিন্তু এর লাইফটাও দেখতে হবে আপনার। হ্যাঁ, 60 ইয়ার্স ধরে আমাদেরকে বিদ্যুৎ দেবে, যদি এর মধ্যে মেনটেন্যান্স খরচাটা অনেক কিছু আছে, এটা আছে। আরেকটা হচ্ছে বড় জিনিস, এটার যে জ্বালানি, যেটা সব কিছুতে এটাও জ্বালানি লাগে, কিন্তু ইউরেনিয়াম। হ্যাঁ, এইটা জ্বালানিটার দাম মানে দুইটা কম্পোনেন্ট, একটা আমরা ক্যাপাসিটি চার্জ বলি না, যে ওইটার একটা এই কম্পোনেন্ট, আর আরেকটা কম্পোনেন্ট হচ্ছে ফিউল মেনটেন্যান্স অ্যান্ড অল। তো এইটার যে ফিউল পার্টটা, যেটা কয়লা যেরকম, হ্যাঁ, এই কয়লার তুলনায় এইটার ইয়েটা অনেক অনেক কম, ইউরেনিয়ামের দামটা, ঠিক না? তাহলে আমরা ওই দিকে সাশ্রয়। তো এটার ইনভেস্টমেন্ট ইজ ভেরি হাই, রানিং কস্ট ইনক্লুডিং ফিউল লো, কম। তাহলে আমরা যেটা করি লেভেলাইজ কস্ট দেখি, যে 60 বছর চলবে, ওটা 30 বছর 25 বছর চলবে। তা আমরা হিসাব টিসাব অঙ্ক করে দেখি। আলটিমেটলি কিছুদিন পরে আমরা জানবো, যেটা অ্যাকচুয়ালি এখনও জানানো হয়নি, উইচ ইজ একটু স্যাড যে আমরা জানি না, সেটা হচ্ছে বিদ্যুতের দামটা কত হবে। এটা এখনও কিন্তু সবার মনে, এটা আচ্ছা সবই বুঝলাম সবই ভালো, কিন্তু বিদ্যুতের দাম কত হবে এখন ওরা যদি ওইখানে রূপপুরে যেটা হবে, হ্যাঁ, এটা জানি না তো আমরা। কোনো একটা পেপার আমি পড়েছি, কত $5 বলেছে বোধহয়। আমার একটা স্টাডি আছে এটা নিয়ে, হ্যাঁ, না, আমার কত দুইটা বলেছে? study আছে। আচ্ছা, শুনবো। হ্যাঁ, কত বলেছে? না, এটা মানে টাকায় হবে, যে কত টাকা পার কিলোওয়াট আওয়ার বিদ্যুতের দাম এক্স্যাক্টলি। হ্যাঁ, অনেকে বলছে এটা নাকি 15 টাকা হয়ে যেতে পারে। তাহলে 15 টাকা যদি হয়, তা আদানির বিদ্যুৎ যেটা নিয়ে এত বিতর্ক, তারও বেশি হয়ে গেল। এক সময় তো বলা হয়েছিল এটা 5-6 টাকা হবে, কিন্তু 5-6টা যখন বলা হয়েছিল তখন ডলার আমাদের 86 ছিল, এখন 122-23 হয়ে গেছে। হ্যাঁ, তো এটা ওই একটা বিরাট, এটার জন্য একটা পরিবর্তন হবেই ওইটা, কারণ আমার এইসব প্রজেক্ট ডলারে করা হচ্ছে। হ্যাঁ, আর টাকা অবমূল্যায়ন চলছেই আমাদের। সো ওইটা আলটিমেটলি যেদিন এটা অ্যানাউন্সমেন্ট আসবে, সেদিন দেখবেন আরেকটা নতুন আলাপ, নতুন বিতর্ক, নতুন আরম্ভ হবে। এটা যদি ধরেন যখন এটা করা হয়েছে তখন বলা হয়েছিল দিস ইজ দ্য চিপেস্ট ইলেকট্রিসিটি। আমাদের যতই ভয় থাকুক, যত কিছু থাকুক, আমরা খুব অল্প দামে এই বিদ্যুৎটা পাবো।
সেইটা আসলে আর অ্যাট দি এন্ড হবে কি হবে না এটা আমাদের দেখতে হবে। এখনো আমাদের অনেকেরই ইয়ে আছে, সংশয় আছে যে ইট মাইট বি ভেরি এক্সপেন্সিভ। হ্যাঁ, ভেরি এক্সপেন্সিভ। এই যে $13.2 বিলিয়ন ইউরেনিয়াম কত দিন, কোনো কিছুরই কিন্তু এখন কিছু বলা হয় না। ইউরেনিয়াম কত দামে দিবে, তারপরে যে ওয়েস্ট ফিউল যেটা বলে ওরা নিয়ে যাবে, ওটা ইয়ে করবে, সব কিছু এখনো কিন্তু কোয়ান্টিফাই করে, কারণ এটা G2G প্রজেক্ট। অনেকটা হচ্ছে যে ইউ হ্যাভ টু ট্রাস্ট আস, G2G দেখে। তো ওই ট্রাস্টের মধ্যেই আমরা আছি। হ্যাঁ, তারপরেও তো গভর্নমেন্টে যখন হচ্ছে তখন এক গভর্নমেন্টে বিবেচনা করে ইফ আই এম দ্য টেকার, আমি দিচ্ছি, তো আমি তো হিসাব করে যেমন নেয়াতে লাভ কত আছে, লোকসান হচ্ছে কিনা, বা আমার আরও যেগুলো অ্যাভেলেবল জিনিস আছে সেগুলো চাইতে এটা বেশি এক্সপেন্সিভ হচ্ছে কিনা, সেই বিবেচনায়। আচ্ছা, আপনার কথা যারা এমন আছে, ওনারা নাই, এটা উত্তর দেওয়ার লোক। আমি আপনার কাছে তার আগে আপনাকে ছোট একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে এটা লাইফ টাইম কত হবে? ওই তো 60 ইয়ার্স, 60 বছর। 60 ইয়ার্স, 60 বছর, which is অলমোস্ট হাইড্রোর ইয়ে মতোই। হাইড্রো ইলেকট্রিসিটি, হাইড্রো পাওয়ার জন্য আমরা করি। মানে আপনারা আপনাদের মতো হিসাব করেন নাই যে এতে করে বলতে একটা ক্যাপাসিটি বলেছে কতখানি প্রোডাকশন করতে পারবে, তাতে কি হতে এই পারে? হিসাবটা আমার কাছে আছে। আচ্ছা, আমি জি, এটা please, আমি এটা দুইবার হিসাব করেছি। একটা হলো 2020 সালে, আর রিসেন্ট 2026 সালে করেছি, এবং এটা আন্তর্জাতিক জার্নালও এটা পাবলিশ করেছি। এইগুলো ওপেন অ্যাক্সেস, এনিবডি ক্যান সি। কিন্তু এখন আপনারা যে আমার সহ আলোচক যে আলোচনা করলেন যে এটা ইউনিট প্রতি বিদ্যুৎ উৎপাদন খরচ কত হবে অন্য উৎসর তুলনায়, এটা মানুষ সবসময় জানতে চায়। এটা নিয়ে বহু আলোচনা হয়েছে আসলে, তো লেখালেখি হয়েছে, অনেক এগুলো নিয়ে লেখালেখি হয়েছে। তো আমার আলোচনা যেটা আপনারা দেখেন যে টোটাল প্রজেক্ট কস্ট যদি প্রাইমারি ইনভেস্টমেন্ট বলি, এটা 12.65, এটা কিন্তু ডলারে, এটা কিন্তু একটা টার্কি প্রজেক্ট, এটা ফিক্সড কস্ট। এখানে কিন্তু এই ফিগারটা চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নাই, কারণ এটা যদি প্রজেক্ট ডিলেও হয়, যত ওনারা আমাদেরকে সম্পন্ন করে সরকারকে বুঝিয়ে দেবেন, এই প্রজেক্টটা আমাদের দেশকে বুঝিয়ে দেবেন, তার মানে ওই ডলারের মধ্যেই সম্পন্ন করতে হবে। কিন্তু ইতিমধ্যে কিন্তু অনেক জল গড়িয়েছে, কারণ ডলার ছিল তখন 2015 সালে যে ফাইন্যান্সিয়াল কন্ট্রাক্ট তখন 80 টাকা ছিল, তারপর 108 টাকা হলো 2020 হোক, এখন 2022 122 টাকা। তার মানে এই যে প্রথম ছিল 1 লাখ টাকার মতো, এখন 1,60,000 টাকার মতো, তাই না? যদি অঙ্কতে আমরা, যদি বাংলা টাকাতে যদি আমরা কনভার্ট করি, কিন্তু ডলার কিন্তু ওইটাই আছে, ওই পরিমাণ, ওই ফিগারটাই আছে। তার মানে এখন তারপরও 5 টাকার বিদ্যুৎ ছিল 2020 সালে, আমি প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদন খরচটা ছিল 5 থেকে ম্যাক্সিমাম 60 টাকা ওয়ার্স্ট কেসে। কারণ একটা ইকোনমিক স্টাডিটা সবসময় একটা রেঞ্জের মধ্যে হবে, একটা পার্টিকুলার ফিগার বলা যায় না, কারণ এখানে অপারেশন মেনটেন্যান্স কস্ট আছে, ইন্টারেস্ট আছে, এক্সচেঞ্জ রেট বিষয় আছে, তারপর হলো ডিকমিশনিং কস্ট আছে, ওয়েস্ট ম্যানেজমেন্ট কস্ট আছে, সব মিলিয়ে কিন্তু এই যে লেভেলাইজড কস্ট করতে যেটা বলা হয়েছে, এটা কিন্তু হোলিস্টিক ওইতে তুলনা ধরতে হয়, যে সব কস্ট মিলে ধরতে হয়, এবং এটা লাইফ টাইম 60 ইয়ার্স, এবং কনস্ট্রাকশন টাইমটাও ধরতে হয়, যে কনস্ট্রাকশন টাইম কিন্তু 6 ইয়ার্স না 8 ইয়ার্স না 10-12 ইয়ার্স। তখন ছিল 6 ইয়ার্স ধরে, তখন দেখলাম যে মিনিমাম 5 টাকা, আমরা বলছিলাম 4 সেন্ট ছিল, 4 সেন্ট 80 টাকা নিচে হলে তো অনেক টাকা কম। এখন তাহলে এখন যদি আবার এটা বেড়ে যায়, তো 108 টাকা হলে তখন অনেক অঙ্ক বেড়ে যায়। এখন 122 টাকা। আমি যখন এখন আবার নতুন করে ক্যালকুলেশন করলাম, দেখলাম যে এটা ইউনিট কস্ট হচ্ছে 84 অন এন অ্যাভারেজে সেন্ট পার মেগাওয়াট আওয়ার। যদি ইউনিট কস্ট ধরি, কিলোওয়াট আওয়ারে ধরি, তাহলে 8 সেন্ট হয়। কিন্তু কোলের মধ্যে দেখতে হবে, কোল হচ্ছে 105 সেন্ট। তাহলে যদি ডিজেলে ধরেন বা এইসবও ধরেন, তাহলে কিন্তু এটা আরও অনেক বেশি, তাই না? 130, 35, 13, 15 সেন্ট, 20 সেন্টের মতো হয়ে যায়। তার মানে এখন এটি কি আপনি ব্যক্তিগত ক্যালকুলেশন? আমার নিজস্ব, যেহেতু আমার ব্যক্তিগত, যেহেতু আমার আমি এটা অন্য কোথাও পড়ি টড়ি নাই, এই জন্য বলছি। না, এক্স্যাক্টলি, একটা পেপারও লিখেছি। আমি পেপারে লিখি, আমি ডেইলি স্টারে লিখেছি, ওপেন সোর্স, এগুলি সব পেপারেই দেওয়া হয়েছে, লেখা হয়েছে, সামারি গভর্নমেন্ট তো বলেনি ফাইন্ডিংস। জি, গভর্নমেন্ট বলেনি, না, গভর্নমেন্টকে দিয়েছি আমি। আপনি দিয়েছেন? আমি দিয়েছি। গভর্নমেন্ট আমাকে কখনো এই সমস্ত নিয়ে কোনো আলোচনা করেনি, এবং তারা এটা আলোচনা করতে স্বাচ্ছন্দ্য বোধও করে না, সম্ভবত, কেন আমি জানি না। আমি এই প্রসঙ্গে আসছি, একটু পরে আসছে, যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমার কথা হলো, যখন আমি দেখলাম আমাদের ডোমেস্টিক গ্যাসের তুলনা একটু বেশি, যদি আমি দেখি যে 8 সেন্ট হয়, এখন এক্সচেঞ্জ কারণে তো একটু বেশি হয়ে যাচ্ছে, আগে তো ছিল অনেক কম। তাহলে এখন যেহেতু এটা বিলম্বর কারণে কিছু বেড়ে গেছে, এখন আগে ছিল 5 সেন্ট বা 4 সেন্ট, 4.5 সেন্ট বা আমরা 5 সেন্ট ধরি, এখন হলো 8 সেন্ট। এখন আবার এক্সচেঞ্জ রেট বেড়ে গেছে, যার কারণে এখন আমরা 10 টাকা 11 টাকার মতো একটা ফিগার চলে আসতেছে। তাও কিন্তু এই কস্টটা কিন্তু
জেনারেশন লেভেল মিনিং ইজ দ্যাট যে আমি যে রিয়েক্টরকে ফিশন বিক্রিয়া করে তাপ উৎপাদন করে টারবাইন ঘুরে জেনারেটর মাধ্যমে ইলেকট্রিসিটি করবো ওই পর্যন্ত। বাকি কস্ট কিন্তু জড়িত আছে। বাকি কস্ট হলো ইভাকুয়েশন, যে গ্রিডে ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন, ওই কস্ট কিন্তু আমার পিসিজিবিকে দিতে হবে। আবার স্পিনিং রিজার্ভ অনেক ধরনের এটা আছে, এটাকে বলা হয় পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট। তো পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট করতে হয় তখন সব কস্ট ধরে, একটা হলো জেনারেশন কস্ট, জেনারেটর লেভেল, তারপর হলো সিস্টেম লেভেল বলি আমরা, যেটা গ্রিড লেভেল পর্যন্ত। ওই কস্টটা কি 2% 1% অফ জেনারেশন কস্ট হবে না কত হবে, এটা সরকার নির্ধারণ করবে ডিউরিং দ্য নেগোসিয়েশন টাইম। যে পিডিবির সাথে যখন পিসিজিবি একটা মিটিং করবে বা সংশ্লিষ্ট প্রজেক্ট কর্তৃপক্ষ। আমি সবসময় বলে আসছি যে আমার যে ক্যালকুলেশন আমি করেছি যে এখানে সব ধরে বাকি জেনারেশন পর্যন্ত যে ইভ্যাকুয়েশন লেভেলে কষ্ট আর আমি ধরিনি, এটা তো আমরা আননোন, এটা কিন্তু আনসার, এটা জানি না। এটা পিসিজিবি থেকে বলতে হবে, তাদের যে গ্রিড লাইন নির্মাণ করছে, তারপর তাদের গ্রিডের স্টেবিলিটি জন্য অনেক কাজ করেছে, তারা অনেক ধরনের প্রোটেকশন সিস্টেম মেজার নিয়েছে। তো এগুলির জন্য তারা কিন্তু চার্জ দিতে হবে। তো সেটা কত পার্সেন্ট হবে সেটা হলো নেগোসিয়েশনের বিষয়। দ্যাটস ওয়াই যে আমি জেনারেশন কস্ট পর্যন্ত ক্যালকুলেট করতে পারবো, বাকিটা ওনারা দিলে টোটাল একটা লেভেলাইজ কস্ট আসবে পুরো সিস্টেম লেভেল কস্ট পর্যন্ত। ওইটা হলো রিয়েল, ওটার উপর ভিত্তি করেই পাওয়ার পারচেজ এগ্রিমেন্টটা করতে হবে। এখন কর্তৃপক্ষকে আমি বারবার বলি যে আপনার পাওয়ার পারচেজ এখন যে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে, যে আপনারা বলেন যে মাঝে মাঝে চালু হবে, মাঝে মাঝে গ্রিডের পাওয়ার দিবে, মাঝে মাঝে দিবে না, তাহলে এই পাওয়ারটা কীভাবে দিবে? এই পাওয়ারটা কি তারা লামসাম কস্ট, তারা যে তার গ্রিডে পাওয়ার দিবে, এটা তো একটা কস্ট আছে, এটা তো ফ্রিলি দিতে পারে না। তাহলে পাওয়ার পারচেজ এগ্রিমেন্টটা কখন করবে? এটা তো এখনই হাই টাইম, ফুয়েল লোডিংয়ের আগেই ছিল এটাকে পরিষ্কার করা। আর এটা কোনো ক্লাসিফাইড হতেও পারে আমি না। আপনাকে ছোট্ট একটা অনুরোধ করতে পারি? জি মানে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়ের উপর আপনি কথা বলছেন, আপনি নিজেও বোঝেন, জি জি কিন্তু আমি ঠিক বুঝতে পারছি না যে যারা শুনছেন তারা কত ইজিলি বুঝতে পারছেন। জি জি আমি বুঝছি মোটামুটি, জি কিন্তু আমার একটা টার্গেট এটা হচ্ছে যে আমি ডিফিকাল্ট জিনিসকে মানুষের কাছে ইজি করে প্লেস করতে চাই, বিট Exactly. ইকোনমিক্স, বিট পলিটিক্স, সায়েন্স, অথবা আজকে যেটা করছেন আপনি আপনার সাধ্যের মধ্যে যা আছে সেইভাবে বলবেন। রিকোয়েস্ট করলে যদি মাইন্ড করেন তাহলে আমি না 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 তাহলে একটু দর্শকদের আমাদের কথা আমাদের ভেবে। তো উদ্দেশ্য যে জনগণকে সতর্ক করে তোলা, মানে তাদেরকে আপ- এডুকেট। আপনি যেটা বলছেন না তাতে মনে হচ্ছে এটা বোধহয় বেস্ট ওয়ে অফ মানে মানে achieving. ডেসিমিনেশন। হ্যাঁ হ্যাঁ তাই মনে হচ্ছে আপনার কথা। জি জি তো এইটা একটু সবাই বুঝুক, এটা তো আমরা একসময় রিজেক্ট করছিলাম, জি চাচ্ছিলাম না। এখনো আমার কিন্তু পরে একটা প্রশ্ন আছে, এটা রিস্ক ফ্যাক্টর কী হবে কি সেটা আমি আপনাকে করবো, বাট বলেন আপনি আপনার জি। কথাগুলো। তারপরে এখন যেহেতু এটা এখন পর্যন্ত আমরা জানি না যে এই যে পাওয়ার ক্রয় করার যে চুক্তিটা, যে রূপপুর থেকে যে বিদ্যুৎ উৎপাদন হবে প্রতি ইউনিট কত টাকা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কিনবে, কারণ তারা তো একমাত্র কেনার অর্গানাইজেশন, তো সরকারি প্রতিষ্ঠান হলো পিডিবি, আর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড যেটা আমরা বলি, সিঙ্গেল বায়ার, তাই না? তো তারা কিনবে কত, তাহলে বারবার ওনারা বলতেছে যে তাদের ক্যালকুলেশন আছে, তারা এটা অ্যানালাইসিস করছে বা সামথিং, কিন্তু তারা ফিগারটা কখনো বলতে চায় না। তারা এক এক সময় এক একটা ফিগার তারা বলে, কিন্তু আমার কথা হলো এখানে যে ফিগারটা তো ইট শুড নট বি ক্লাসিফাইড, কারণ এটা কোনো গোপনীয় বিষয় না, এটা সকলেই জানা। যেহেতু আমাদের অন্য সোর্স থেকে কত টাকার ইউনিট প্রতি বিদ্যুৎ উৎপাদন খরচ কত, এটা তো আমরা সকলেই জানি, মোটামুটি আমরা বুঝি, অনেকে ধারণা করে অনেক কিছু করে বুঝে নেয়। তো এখন প্রশ্ন হলো যে তারা যে এক এক সময় এক একটা ফিগার বলে, এতে আমিও বিভ্রান্ত হচ্ছি আসলে, যে আমার ক্যালকুলেশন যে বলছি করতেছি, আমি যে বারবার ডেসিমিনেট করতেছি, তা আমার এটা কি আসলেই এটা হবে কিনা, স্ট্যান্ড করবে কিনা, বা এটা ঠিক থাকবে কিনা, বা এটাকে পরিবর্তন হবে। তার এখানেই তো মেইনলি আমরা ইন্ডাস্ট্রি একাডেমিক যে সংযোগটা আমরা সবসময় বলি যে এটা নাই বাংলাদেশে। আমার যে ক্যালকুলেশনগুলি করা এবং পাবলিশ করা এবং অনেকভাবে চেষ্টা করেছি যে এগুলি নিয়ে আলোচনা করা প্রয়োজন, বসে যে আমরা যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, পাওয়ার গ্রিড কোম্পানি, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এবং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি, ইউনিভার্সিটি, যারা সংশ্লিষ্ট ব্যক্তি আছে, তারা মিলে এটা নিয়ে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি এবং এটা আমরা ডেসিমিনেটও করতে পারি, যাতে মানুষজন বলে এটা শ্বেতহস্তি হবে, অনেক বেশি ব্যয়বহুল হবে। কিন্তু আসলে কিন্তু পৃথিবীতে প্রমাণিত নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের কস্ট লং টার্ম কনসিডারেশনে এটা গ্যাসের পর, তাদের জাতীয় যদি গ্যাস থাকে, যদি আমদানি না করা হয়, তাহলে গ্যাসের পরই তার অবস্থান। তারপরে যদি আমরা যদি এটাকে যে পরিবেশের উপর যে বিরূপ প্রতিক্রিয়া আছে অন্যান্য তেল বা গ্যাস বা কয়লা, সেটা ধরলে কিন্তু আমার আরও কস্ট বেড়ে যায়, কিন্তু নিউক্লিয়ারে কিন্তু কস্ট বাড়বে না, তাই না? তাহলে
পার ইউনিট বিদ্যুৎ খরচের কথা নিয়ে নিয়ে যে বিতর্ক চলছে, আমি মানে দৃঢ়ভাবে বলতে পারি যে যদি সব কিছু সঠিকভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে এবং এটা চালাইতে পারে জাতীয় সক্ষমতার মাধ্যমে, অর্জনের মাধ্যমে, যদি 60 বছর থেকে কিন্তু এটা আরও 20 বছর পর্যন্ত এক্সটেনশন করার সুযোগ আছে, তার মানে 80 বছর, কারণ 100 বছরের একটা আয়ুষ্কাল আপনাকে চিন্তা করতে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। আপনি কয়লার কথা বলছেন, কয়লা কিন্তু 25 বছর, কয়লার 3টা সাইকেল কিন্তু নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, 3 25 75। তার মানে কয়লার যদি বলেন কারণ ইনভেস্টমেন্ট $2.5 বিলিয়ন, আর যদি একটা যদি $6 বিলিয়ন, তা দেখেন প্রাথমিক বিনিয়োগে কিন্তু কম্পিটিটিভ হয়ে যাচ্ছে কয়লার সাথে নিউক্লিয়ারে। তার মিনিং ইজ দ্যাট যে আরও অন্য কিছু চিন্তা করলে কিন্তু কস্ট অনেক কমবে। তো সে ডিপেন্ড করে আমাদের সক্ষমতা, আমাদের নেগোসিয়েশন, আলোচনা এবং এগুলি নিয়ে সিদ্ধান্ত নেওয়া। জি, থ্যাংক ইউ। একটা বিরতি নেব সেই কারণে। দর্শক, ইস্পাহানি মির্জাপুর শাহ মুক্তবাকে এখন নিচ্ছে একটা বিরতি, কিন্তু বেশ ইন্টারেস্টিং মনে হয় না? জানবার মতো বিষয়, থাকবেন আমাদের সাথে, চলে যাবেন না। ফিরে এলাম ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাকে। আমরা আলোচনা করছি পারমাণবিক বিদ্যুৎ ও বাংলাদেশ। জনাব ইজাজ হোসেন, আপনার কাছে আসি। মানে আমাদের জানা মতে 1986 সালে আমেরিকা 3 মাইল আইল্যান্ড, 86 সালে রাশিয়ার চেরনোবিল, 1986 সালে হলো চার্নোবিল, 3 মাইল আইল্যান্ড হলো 1969 সালে, 79 সালে, 1979, 79 হ্যাঁ, 3 মাইল আইল্যান্ড আমেরিকার যেটা, আর 86 তে হলো চার্নোবিল, আর ফুকুশিমা 2011-তে জাপানের ফুকুশিমাতে যে দুর্ঘটনা, তারপরে নিজেরাই বলছেন। অনুরূপ দুর্ঘটনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে সংঘটনের সম্ভাবনা কতটুকু? আর আরেকটার সাথে আমি যুক্ত করি, আমাদের পারমাণবিক বিদ্যুৎ, এটা যে জ্বালানি তো আসবে ইউরেনিয়াম 235, মানে রাশিয়া থেকে আসবে। ভেজাল তো কিছু আছে, তেজস্ক্রিয় ঝুঁকির কথা বলা হয়েছে। আবার এই সরবরাহ প্রক্রিয়ার মধ্যেও একটা ক্রিটিক্যাল বিষয় আছে, পলিটিক্যাল। সব মিলিয়ে এটাকে কতখানি সেফ দেখেন, ঝুঁকির পরিমাণ কম? আমি প্রধানত পলিটিক্যাল সাইডে যেতে চাচ্ছি না, প্রধানত এটার মানে হ্যাজার্ডের দিকে সম্ভাবনা কতখানি? ধন্যবাদ। অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্টগুলো যখন নিউক্লিয়ারের হয় এগুলো অত্যন্ত বড়, হ্যাঁ, কিন্তু আপনি যদি দেখেন যে আপনি যেগুলো বললেন যে হিস্ট্রি অফ দিস থিং, 3টা মেনশন করলেন, হ্যাঁ, 3টা। আপনি যদি অন্য সব পাওয়ার প্ল্যান্ট দেখেন এরকম 30টা হয়তো আপনি পাবেন, কিন্তু এখানে 3টা মাত্র। বাট ইচ অফ দেম ইজ সো বিগ এবং কনসিকুয়েন্সেস এত বড় যে আর এগুলাকে আর ওইভাবে একটাই এনাফ। ওই যেরকম যখন ওই অ্যাটম বোম ফেললো জাপানে, ওই 2টো ফেলার পরে আর কিন্তু ফেলা হলো না কোথাও। হ্যাঁ, এখন এত রকম ওয়ার্ল্ডে প্রবলেম হচ্ছে, তাও কিন্তু সবাই আছে যে এটা আমরা ফেলবো না, নিউক্লিয়ারে যাবো না, আমরা অ্যাটমিক বম্বে যাবো না। তো এটা বুঝতে পারছেন যে ওই লেভেলে। বাট 3টা অ্যান্ড ইফ ইজ সো বিগ। আরেকটা জিনিস হবে যেটা যেই কারণে আমি অনেক দিন ধরে সাপোর্ট করি নাই যে বাংলাদেশের মতো দেশ নিউক্লিয়ার যায়, যে হলে যদি হয়, হোয়াট ক্যাপাবিলিটি ডু উই হ্যাভ টু হ্যান্ডেল দ্যাট? আপনি বুঝছেন তো? এটা তো ডেভেলপড কান্ট্রি, ওরা ওদের মতো হ্যান্ডেল করেছে, পয়সাও গেছে, লোকও গেছে, সব কিছুই গেছে, দে হ্যাভ দ্যাট। ওকে, জাপানও যেরকম, হ্যাঁ, আমাদের তো নাই, তাহলে কি হবে? তো এইখানে যেটা বলতে পারবো, আপনি যেটা বলেন হাউ সেফ ইট ইজ, আই থিঙ্ক উনি জানবেন এটাকে আমরা কত জেনারেশন বলি। এই এখন জেনারেশন 3+। 3+, ওকে। তাহলে এই যে থার্ড, ফোর্থ, ফিফথ জেনারেশন, এটা 5th জেনারেশন না, 5th জেনারেশন না, 3+, ওকে, 3+, তারপর 3+ জেনারেশন এখনো আসেনি। না, ঠিক আছে, আমরা 3+ বলি আর 5 বলেন, যাই বলেন। উনি যেটা বললেন, ইট ইজ নট দ্য সেম অ্যাজ আমরা 3 মাইল আইল্যান্ডে যেটা দেখেছি। ইট অ্যাবসলিউটলি, এই যে চুল্লি আমরা ব্যবহার করছি সেটা কোন প্রজন্মের? এটা 3+ জেনারেশন। 3+, হ্যাঁ। তো যাই হোক, তার মানে কি? তার মানে হচ্ছে যে আপনার গাড়ি দেখেন, হ্যাঁ, মানে এটা দিয়ে দেয়, নিরাপত্তা দেয়। জি না, এমনি অনেক রকম প্রযুক্তি এর মধ্যে ঢুকানো হয়েছে, শুধু নিরাপত্তা না, ঢুকানো হয়েছে যে এটার যে এবিলিটি, যে হয়তো দেখা যাবে কম ইউরেনিয়াম, অনেক রকম জিনিস আছে এর মধ্যে। তবে নিরাপত্তার কথাটা বলি, উনি অবশ্য কনফার্ম করবেন পরে। এইখানে একটা জিনিস সংযোজন করা হয়েছে যেটার নাম হচ্ছে কোর ক্যাচার। হ্যাঁ, কোর ক্যাচার। তার মানে কি,
একটা অ্যাক্সিডেন্ট যদি হব ওর হয়ে যাচ্ছে ওর ইভেন হয়েছে কিছুটা, আপনি অলওয়েজ আপনার এই কোরটাকে মানে যেটার মধ্যে ইউরেনটা আছে এটাকে আপনি রিলিজ করে দিয়ে আপনি কোর ক্যাচারে দিয়ে দিতে পারেন, হ্যাঁ, এবং দ্যাট মেক্স ইট অলমোস্ট 100% সেফ আর কি। কিন্তু ব্যাপার আছে যে এটা হচ্ছে তাহলে আর অসুবিধাটা কি? অসুবিধা হচ্ছে আপনার যে $1 বিলিয়ন আপনি যে ইনভেস্ট করছেন সেটা গেল কোথায়? হ্যাঁ, সো আমরা অবশ্যই কোনোভাবেই আমরা এক্সপেক্ট করবো না যে একটা অ্যাক্সিডেন্ট হবে, কারণ অ্যাক্সিডেন্ট হলে একটা তো আছেই যে একটা রেডিয়েশন লিকেজ হতে পারে, এগুলো হতে পারে, প্লাস আমাদের এত এক্সপেন্সিভ একটা জিনিস নষ্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ। সো ওইটাও অলসো আজকাল আমি যেটা মনে করি যে এইটার অ্যাক্সিডেন্ট হবে, মানুষ মারা যাবে, ওগুলার রিস্ক অত্যন্ত কম, হ্যাঁ, অত্যন্ত কমে গেছে। সো ওইটা নিয়ে আমি ওয়ার্ক করবো না। আমি মোর ওয়ারিড যদি ম্যাল অপারেশন ওইসবের জন্য যদি আমরা এই পুরো রিঅ্যাক্টরকে হারিয়ে ফেলি, হ্যাঁ, তাহলে তো আমাদের এই পুরো $13 বিলিয়ন তো গেল, ঠিক না? সো ওইটা একটা আমার কাছে মোর অফ এ রিস্ক দেন যে এটার অ্যাক্সিডেন্ট হবে, ওখানে এই রেডিয়েশন লিক হবে, লোকজন মারা যাবে। আই থিঙ্ক ওটার চান্স খুব কম। আমি যতটুকু বুঝেছি অ্যাবাউট দ্য কোর ক্যাচারটা যেটা বলে, হ্যাঁ, নিচে একটা জিনিসটা কি কোর ক্যাচার জিনিসটা কি? কোর ক্যাচার আপনি কিন্তু রিস্কের কথা বলছেন খুব বড় করে, আবার কোর ক্যাচার বলে বলছেন যেটা না, রিস্ক আমি বড় করে ওইভাবে বলছি না, আমি বড় করে বলি নাই। আমি বলছি যে যেহেতু এটা কোর ক্যাচার আছে, এইটার ওরকম রিস্ক অ্যাক্সিডেন্ট যে মানুষ সেটাই মারবে বলছি, করবে, হ্যাঁ। ওটা খুবই কম, আমি তো ওইটা বলছি। বাট আমার কথা হচ্ছে এর যে আগে যেখানে বড় বড় ঘটনাগুলো ঘটলো সেখানে এই কোর ক্যাচার যেটা না ওগুলো কিছুই ছিল না। ইনফ্যাক্ট হোয়াট ইজ দ্যাট অ্যাকচুয়ালি? দ্য কোর ক্যাচার ইজ উনি হয়তো আমি বলবেন এই যে একটা ইয়ের মতো একটা এক্সট্রা কন্টেনার যেটা নিচে থাকছে, যেটাকে সংযোজন করা হয়েছে, মানে কোরটাই তো আসল, ঠিক না, যেটার মধ্যে ইউরেনিয়াম আছে, হ্যাঁ, সে ওইটাকে এমনভাবে ধারণ করে ফেলবে যে ওটা থেকে রেডিয়েশন লিক হবে না। উনি হয়তো পরে একটা অ্যাড করবেন রেডিয়েশন লিক হবে না, তাহলে তো আমার ওই দিকে তো অ্যাক্সিডেন্ট ওয়াইজ তো আমার সেফ হয়ে গেল, ওখানে কিছু হবে। কিন্তু আমি যেটা বলছি যে ওরকম যদি একটা সিচুয়েশন অ্যারাইজ করে, আমি তো আমার রিঅ্যাক্টরটা হারাই ফেললাম, এত ইনভেস্ট করলাম, আমার তো ওর থেকে আর বিদ্যুৎ পাবো না। ওইটাই আমার কাছে মোর কনসার্ন দেন ওখানে যে ওরকম ইকোনমিক লসটা, ওখানে একটা বুম করে হবে, লোক টোক, ওই চান্স আমার মনে হয় এখন আর এই রিঅ্যাক্টরগুলো আর নাই। ওকে, উনি বলতে চাচ্ছেন আসলে যে এখন যে বাইরে যে পরিবেশে যে রেডিয়েশনটা ছড়ায় যাবে রিঅ্যাক্টর কন্টেনমেন্ট বিল্ডিংয়ের লিকেজের ফলে বা রাপচারের ফলে, এইটা হয়তো হবে না প্রযুক্তিগত উন্নয়নের ফলে, কিন্তু কোর ক্যাচার থাকার ফলে যে হবে থাকার ফলে কারণে রেডিয়েশনটা বেড়ে যাবে না। কিন্তু কোর ক্যাচারটাকে আমি যদি সহজ ভাষায় বলি, যে মনে করেন আমাদের এই বিল্ডিংটা হলো একটা রিঅ্যাক্টর বিল্ডিং, তো এখানে যদি কোনো মানে নিয়ন্ত্রিত ফিশন রিঅ্যাকশনের ফলে এটা অত্যধিক তাপ উৎপন্ন হতে পারে। যদি এটা অনিয়ন্ত্রণ অবস্থায় চলে যায়, যে কোনো কারণ হতে পারে, ভুলের কারণে, তাহলে এত পরিমাণ তাপ হবে, মনে করেন 3000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপ হতে পারে। তো এই অবস্থায় কিন্তু সব গলে যাবে, এখানে যা আছে এখানে টেবিল, রড, সিমেন্ট, যত স্ট্রাকচার সে গলেই যাবে, গলে যে একদম পুরা কঠিন জিনিসগুলো তরলে রূপান্তরিত হবে। এই তরলটা তখন যদি তরলটা এত উত্তপ্ত থাকে, এটা যে কোনো জায়গাতে সংস্পর্শে ওটাকে ছিদ্র করে লিকেজ করে বাইরে চলে যায়। কিন্তু কোর ক্যাচারটা কি করতেছে, যে এই যে তরলের যে মেটেরিয়ালটা পদার্থ, এটাকে আমরা কোরিয়াম বলি, যে মিক্সচার অফ মেল্টিং অল প্রোডাক্টস, একটা কন্ট্রোল রড, ফুয়েল রড, বিল্ডিং স্ট্রাকচার সবগুলো গলে তখন এই কোর ক্যাচারটা থাকে সবার নিচে, বিল্ডিংয়ের রিঅ্যাক্টরের যে বেসমেন্টের নিচে থাকে, সব গলিত মেটেরিয়ালটা ওই কোর ক্যাচারে নিচে যে গ্রিপ করে এটাকে ক্লোজ করে দেবে। তখন এটা থাকে মাটির অনেক নিচে, তার মানে উপরে যতই হোক সব গলে টলে নিচে চলে যাবে, মাটি কোর ক্যাচারের ভিতরে গ্রিপড হয়ে যাবে। তখন আর এই যে হাইলি রেডিওঅ্যাক্টিভ এবং হাইলি হিটেড 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সম্পন্ন, এটা তখন আর পরিবেশে যাওয়ার সুযোগ হবে না। এতে আশেপাশের স্থানীয়দের ক্ষেত্রে তখন রেডিয়েশনের যে প্রভাবটা হবে না, বা ছড়িয়ে যাওয়ার কন্টামিনেশন হওয়ার প্রভাবটা থাকবে না, কিন্তু অর্থনৈতিকভাবে অনেক লস হবে। আমার সমালোচক বলতে চাচ্ছে যে উনি বলতে যে এই এত 14 বিলিয়নের প্রাথমিক বিনিয়োগ, কিন্তু এটা 12.65 যদি বেসিকলি দেখি ডিরেক্ট, আরও কতগুলো সহায়ক প্রকল্প আছে যেখানে ফিজিক্যাল প্রোটেকশন সিস্টেমের জন্য, সেখানে সুপেয় পানি ব্যবস্থাপনার জন্য, একটা টেলিফোন কমিউনিকেশনের জন্য,
তাহলে ড্রেনেজ মানে যে মানে ওয়াটার ফ্লো ঠিকভাবে রাখার জন্য এগুলোর জন্য আবার রেগুলেটরি বডি সংস্কারের জন্য কিন্তু আরও কতগুলি সহায়ক প্রকল্প আছে। তো সব মিলেই কিন্তু $14 বিলিয়ন মতো একটা প্রজেক্ট যদি আমরা ধরি, তার মানে এটা যদি আমরা সঠিকভাবে না চালানোর কারণে কোনো ত্রুটি যদি থাকে, সেই কারণে যদি এটা সিভিয়ার অ্যাক্সিডেন্টে পতিত হয়, তাহলে তো গলে গিয়ে কোরকাচারে হয়ে রিঅ্যাক্টরটা তো আর আজীবনের জন্য চালানো যাবে না। তাহলে তো আমার এই $14 বিলিয়ন সরাসরি আর কাজে লাগবে না। এবং এটাকে ব্যবস্থাপনা কোনো তো জটিল, ওখানে আছে ঠিক আছে এটা, কিন্তু এটা আলটিমেটলি এখানে এটা বহুদিন রাখা যাবে না। এই যে গলিত পদার্থটা সৃষ্টি হবে সিভিয়ার অ্যাক্সিডেন্টের কারণে, এটা কিন্তু এখান থেকে এটা অনেক, এটা প্রায় 1200 টনের মতো সম্ভবত যে অ্যামাউন্ট এটা হবে টোটাল যেটা। তো এই পরিমাণ অ্যামাউন্টটা এখানে রাখা যাবে না। তো এটা তো আবার ডিসপোজ করা, এখানে আলাদা করা, যে এখানে যে হাইলি রেডিওঅ্যাক্টিভ পদার্থ থাকবে, এইগুলো কিন্তু বিলিয়ন্স ইয়ার্সও আছে কিছু কিছু রেডিওঅ্যাক্টিভ এলিমেন্ট। তো এগুলো কিন্তু কোনো কন্টেনারে এত বছর তো স্থায়িত্ব সম্ভব না ধারণ করা, বারবার চেঞ্জ করে করে রাখতে হবে করতে হতো। এটা একটা সিভিয়ার ইস্যু তৈরি হয়। দ্যাটস ওয়াই যে এই ধরনের অ্যাক্সিডেন্ট আমরা কেউ কল্পনাও করি না এখন, এবং এটা হওয়া মাত্রই একটা বিশাল বিপর্যয়ে দেশ পড়ে যাওয়া। খালি অর্থনৈতিকগত দিক, এটা ব্যবস্থাপনা তো আসলে ইয়ার্স এটা লাগবে। এটা কবে শেষ করবে, ব্যবস্থাপনাটা শেষ হবে, এটা আমরা বলা এরকম আমরা আসলে ধারণাও করতে পারছি না। যার কারণে আমরা বলতে চাই যে এই ধরনের অ্যাক্সিডেন্টের প্রযুক্তিগত উন্নয়নের কারণে এই অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনার হারটা লক্ষ বছরে একবারও এখন নাই, এরকম কয়েক লক্ষ বছরও এটা সম্ভাবনা হলে নাই। 10⁻⁹ না, আগে ছিল -5, 6, 7, 9 পর্যন্ত চলে গেছে। -7 চিন্তা করেন, -5 চিন্তা করেন, -7 চিন্তা, 9 চিন্তা করেন। তার মানে এটা প্রবাবিলিটি অফ অ্যাক্সিডেন্ট। কারণ ফুকুশিমা থেকে, চেরনোবিল থেকে, বা আমেরিকার যে 3 মাইল আইল্যান্ডের যে পেনিসিলভেনিয়ার যে দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে মানুষজন কিন্তু ওই সময় নিউক্লিয়ারের প্রতি মানুষজনদের খুব একটা ছিল, ফ্যাসিনেশন ছিল। যে নিউক্লিয়ার পাওয়ারও কিন্তু তখন অনেক রিয়েক্টর অনেক দেশে তখন প্রচুর নির্মাণ করেছিল। তখন 20% পুরো বিশ্বের জ্বালানি বিদ্যুতের সরবরাহ কিন্তু নিউক্লিয়ার থেকে হয়। কিন্তু তারপরে যেমন 3টা অ্যাক্সিডেন্টের কারণে কিন্তু আসলে অনেককে একটু স্তিমিত হয়ে গেছে যে না, আসলে রিয়েক্টরগুলো তো আসলে ছিল জেনারেশন 2, সেই 70-র ডিজাইন, আর এখন এই রূপপুর ডিজাইন হয়েছে 2015 সালে। এবং 2015 সালের টেকনোলজির যে পরিবর্তন আর 1970 সালের যে ডিজাইন, রাতারাতি পার্থক্য। এখন খালি আগে ছিল একটা বিল্ডিংয়ের একটা কন্টেনমেন্ট স্ট্রাকচার, এখন ডাবল কন্টেনমেন্ট স্ট্রাকচার হয়েছে। তারপরে কোর ক্যাচার স্থাপন করা হয়েছে। তারপরে যদি বিদ্যুৎ না থাকে, যদি যে কোনো কারণে যদি গ্রিড বিপর্যয় হয়, তাহলে ইমার্জেন্সি সিস্টেমের কিন্তু আগে ছিল 30 মিনিটের জন্য ইমার্জেন্সি সিস্টেম দিয়ে পাওয়ার সাপ্লাই দিয়ে জিনিসগুলোকে লাইভে রাখা, নিয়ন্ত্রণে রাখা। এখন 72 ঘন্টা, 24 ঘন্টা থেকে 72 ঘন্টা, মানে 2 দিন থেকে 3 দিন পর্যন্ত সেফটি সিস্টেমের জন্য করা হয়েছে, এনশিওর করা হয়েছে যে ব্যাকআপ সিস্টেম যাতে গ্রিড ফেল করুক বা যে কোনো হোক, অনেক ব্যাকআপ তৈরি করা হয়েছে যাতে রিয়েক্টারের কোনো কোর ক্যাচারে বা কোরের মধ্যে কোনো বিপর্যয় না ঘটে, ওভারহিটিংয়ের কারণে এটা গলে না যায়, এ ধরনের ভয়াবহ দুর্ঘটনার যাতে সম্মুখীন না হতে হয়। তার মানে আমরা সে কথাটাই বলতে চাইছি যে প্রযুক্তিগত উন্নয়ন অনেক দূরে গিয়েছে। এখন মানুষ এই যে জ্বালানির সংকটের কথা বলতেছে, দেখেন আপনারা ইসরায়েল যখন আরবকে আক্রমণ করলো 73 সালে, তখন একটা ভয়াবহ কিন্তু জ্বালানি সংকটের মূল্য বৃদ্ধির কারণ। তারপর দেখেন আমরা রাশিয়া ইউক্রেন পশ্চিমাদেরকে গ্যাস সাপ্লাই বন্ধ করার পর কী অবস্থা আমরা সবাই দেখতে পাচ্ছি। তারপর আবার দেখেন এখন ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্রের যে ফলে এখন জ্বালানির যে একটা মহাসংকটের মধ্যে। এখন কিন্তু আমি বলতে চাই আসলে মানুষের অনেকের বিতর্ক থাকবেই, কিন্তু এটা প্রভেন টেকনোলজি বা এটা ক্যারেক্টারিস্টিক এটা বোঝার প্রয়োজন আছে। কারণ জ্বালানি সংকটের কারণে আমাদের অর্থনীতি থমকে গেছে, আমাদের জীবন ব্যাহত হচ্ছে, এবং ভবিষ্যতে কিন্তু আমাদের যে জলবায়ু পরিবর্তন, এটাও কিন্তু একটা বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাহলে এই প্রেক্ষাপটে পৃথিবীতে এখন যে জ্বালানি নিয়ে যে যুদ্ধ কদিন পরপরই যুদ্ধ, আমার বিশ্বাস যে এখন আবার পারমাণবিক প্রযুক্তি যেহেতু অনেক উন্নত হয়েছে, এবং এগুলি ফুকুশিমা, চেরনোবিল থেকে শিক্ষা নিয়ে অনেক সেফটি সিস্টেম অ্যাড করেছে, এবং 4th জেনারেশন কিন্তু আরও চমৎকারভাবে আসছে। 4th জেনারেশন যেগুলো, এগুলো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আরও কম, যেটা 10⁻⁹, এখন 10⁻⁷। তার মানে হচ্ছে যে নিউক্লিয়ারের একটা মানুষ থমকে গিয়েছিল এই দুর্ঘটনার কারণে, এখন আবার মানুষ ভাবতে হবে, যেতেই হবে। একটা হলো জলবায়ু পরিবর্তন মোকাবেলায়, একটা হলো লং টার্ম এনার্জি সিকিউরিটি চিন্তা করলে,
নিউক্লিয়ার এবং নবায়নযোগ্য জ্বালানির দিকেই শক্তি রূপান্তরের দিকেই পৃথিবী এগুচ্ছে, এবং 2050 সালের মধ্যে আমি বলতে পারি যে আসলে আমাদের পৃথিবী এই দিকে হাঁটবে। থ্যাংক ইউ ডক্টর ইজাজ হোসেন, মানে উনি যেরকম করে বললেন তাতে তো আমাদের সব নিউক্লিয়ার দিকেই যেতে হবে, পলিসি ওই দিকে যেতে হবে। এটা পরে কনক্লুশনে কি করবো সেটা করবো, কিন্তু একটা প্রশ্ন আপনাকে আমি করি। ইটস গুড যে আমরা বিদ্যুৎ মানে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের একটা যুগে প্রবেশ করলাম, কিন্তু ভারতের কুদারকুলাবের ঘরে শুনছি, আপনারাও জানেন, এই যে দুটো জায়গার মধ্যে বেশ কম এত কেন? ওরা করেছে 30,000 কোটি টাকায়, আমাদের তো 1,39,000 কোটি টাকা লাগছে, ক্যাপাসিটি তো অলমোস্ট সেম। দ্যাটস রাইট, আপনি ওই পয়েন্টটা ভালো ধরেছেন যে এইটার ব্যাপারটা কি। অ্যাকচুয়ালি দেখেন, আমরা এইসব পাওয়ার প্ল্যান্টের কথা যখন বলি, একটা শব্দ আছে এই যে গ্রাস রুটস প্ল্যান্ট। হ্যাঁ, তার মানে এই প্ল্যান্টটাকে একদম ওখানে কি ছিল, কিছুই না। হ্যাঁ, তো ওরকম একটা জায়গায় আমি এরকম একটা পাওয়ার প্ল্যান্ট করছি। হ্যাঁ, আপনি দেখবেন যে এরপরে যদি আমরা দ্বিতীয়টা করতে যাই, দাম অনেক কমে আসবে। দ্বিতীয়টা যদি একটা করতে যাই, ডু ইউ থিঙ্ক ইট ইজ জেনুইনলি ডান 1,30,000 কোটি টাকা? কারণ প্রচুর পরিমাণে দুর্নীতির অভিযুক্ত হয়েছে। হ্যাঁ, অভিযোগ আমি হয়েছে, সেগুলো হ্যাঁ। বিষয়ে আপনাকে প্রশ্ন করে মানে একটা বিব্রত করতে চাচ্ছি না, বিকজ আমি একাডেমিশিয়ান হিসেবে আপনি এই স্টেট ক্রাফটের মধ্যে যুক্ত হচ্ছেন এইটা চাইছি না, কিন্তু এইটা জেনুইনলি হয়েছে তাই কি? এরপরে হলে আমার এক্সপিরিয়েন্স আমি ভালো হয়ে যাব? না, ওইটা না, ভালো হবে না। আমি যেটা বলছিলাম, যেহেতু এটা ফার্স্ট অফ ইস কাইন্ড, যেটাকে আমরা গ্রাস রুটস বলি, ওইখানে এবং আর ওখানে কিছু নাই, ওইটার কস্ট অনেক হাই হয় সারা ওয়ার্ল্ডে, প্রত্যেকটা টেকনোলজিতে। হ্যাঁ, ইন্ডিয়ার যেটা এখন অনেক এক্সপিরিয়েন্স হয়ে গেছে, এবং ইন্ডিয়া হয় কি, ওরা নিজেরাই এই প্লান্টের দেখবেন আবার 50% জিনিস ওরা নিজের দেশেই বানিয়ে করছে। সো আপনি তো বুঝতে পারছেন যে হয়তো খুব একদম ক্রিটিক্যাল কয়েকটা জিনিস তারা রাশিয়া থেকে নিচ্ছে, রাশিয়া ওইটুকু বানাই দিচ্ছে ওরা, তারা দুইজনে মিলে পার্টনারিং হিসাবে করে তারা এটা বিল্ড করছে। সো ওইটা একটা অ্যাডভান্টেজ পাচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে যে আপনি তো এটা একটা আন্তর্জাতিক মার্কেটে, হ্যাঁ, আন্তর্জাতিক যে প্রতিযোগিতা আছে, সেখানে থেকে আপনার ডলারে আর ওদের কারেন্সিতে যাই বলেন আপনি কিনছেন। হ্যাঁ, তো সেটা তো এখন ইন্টারনাল যদি হয়, আপনি জানেন যে এই রিসেন্টলি যে ইন্ডিয়া যেটা অ্যাচিভ করেছে এই কয়েকদিনে, তারা তাদের এই যে নিউক্লিয়ার ফিউল যেটা, তারা নিজস্বটা নিজেই তৈরি করছে, এখন করেছে একটা, এবং এবার থেকে করবে। তাহলে দেখেন তারা কত এগিয়ে গেছে। সো দে আর নিউক্লিয়ার এনার্জি কান্ট্রি উইচ হ্যাজ যেটার নিজস্ব ক্যাপাসিটি আছে, যেটা এখন ইট ব্রিংস মি টু দ্য পয়েন্ট, এই যে প্রযুক্তি আমরা সেট আপ করলাম, এইটার যেটা প্রশ্ন আমি লিখে রেখেছি দুইটা, হু উইল রান ইট, এটা কে রান করবে, হু উইল মেনটেন ইট, এটা কতদিন চলবে, সারা জীবনই কি আমরা রাসায়ন দিয়ে করব? আমাদের যেই যাদেরকে ট্রেন করে এনেছি টু রান দিস আমাদের দেশের, তারা কোন দিন এটার ক্যাপাসিটি হবে? আপনি জানেন যে আমাদের কোল ফায়ার, আমাদের যে কোল মাইন, বড় পুকুরিয়ার কোল মাইনে এখনও আপনি ভিতরে দেখবেন যে চাইনিজরা ওখানে কাজ করছে এখনও, এতদিনে আমাদের তো নিজস্ব কোল মাইনিংয়ের পুরা ক্যাপাসিটি হয়ে যাওয়ার কথা। তারপরে এই যে সার কারখানা, এত বড় বড় সার কারখানা, এখনও আমরা কোনো একটা জিনিস হলে ইমিডিয়েটলি বাইরে থেকে কনসালটেন্ট ডাকি, একটা আছে লাইসেন্সিংয়ের একটা ব্যাপার আছে, সেই কারণে। তো আমাদের এইটার যে এইটা ইট মে বি ওয়ান অফ ইস কাইন্ড, এই একবার একটা করলাম, আর জীবনে আমরা কখনো আর করতে পারবো না। প্রথম জিনিস হলো ওরা আমাদেরকে এতগুলা টাকার প্রোভাইড। সো ওয়ান অফ দিস ডেভেলপিং কান্ট্রি কেন আপনি যেটা বলেন করতে পারে, হ্যাঁ করতে পারে, আপনি এত বড় ইনভেস্টমেন্ট টাকা পাবো কে? আমরা তো কখনোই করতাম না এটা, যে কারণে এতদিন হয় না। কিন্তু রাশিয়ারা বন্ধুত্বর কারণে, কারণে, যেই কারণে হোক, যারা দিচ্ছে, তারাও নিজেদের প্রযুক্তি বিক্রি করতে চায়। তো তাদেরও একটা মোটিভ আছে যে দে আর পুশিং ফর দ্যাট। আমরা কিন্তু দেখা গেছিল যে অনেক অন্যান্য দেশ থেকে নিতে, ফর এক্সাম্পল সবাই জানে যে আমরা যদি সাউথ কোরিয়া থেকে নিতাম $2 বিলিয়ন কম হতো। হ্যাঁ, তো এরকম আমরা তো চায়না থেকেও নিতে পারি যদি মনে করি, কিন্তু চায়নার তো ওরকম ধরনের নাই, দক্ষতা, প্রযুক্তি, যে তারা এটাকে আর ইন্ডিয়া যদি করে থাকে তো ইন্ডিয়াই তো করে দিতে পারতো আমাদেরকে, সম্পূর্ণটা পারবে না বাট অংশ, কিন্তু আবার তারা টাকাটা দিতে পারবে না। হ্যাঁ, তো এইসব অনেকগুলো ইস্যুজ আছে। যেটা আমি একটা ইম্পর্টেন্ট জিনিস সম্বন্ধে বলতে চাই, এই নিউক্লিয়ার রিঅ্যাক্টর, এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের ব্যাপারে,
পৃথিবী এখন কিন্তু এরকম ধরনের জিনিসে আর নাই। হ্যাঁ, এরা এই যে এত বড় রিঅ্যাক্টর, এত এই স্পিনিং রিজার্ভ এই সেই করে, এটা একটা কেলেঙ্কারি অবস্থা। এরকম এটা আর হবে না, বিকজ অলরেডি দ্য ওয়ার্ল্ড হ্যাজ মুভ ইনটু হোয়াট ইজ কল্ড SMR। হ্যাঁ, স্মল মডিউলার রিঅ্যাক্টর, এবং এগুলো 300 মেগাওয়াটের হয়। হ্যাঁ, এবং এইটার উপরে এত ভরসা লোকের সবার, স্পেশালি ফিউচারের জন্য, যে আমরা যে এই যে গ্রিন করব, যে দূষণ কমাবো, সবাই বলছে SMR ইজ দ্য ওয়ে টু গো। হ্যাঁ, স্মল মডিউলার। এবং এইটাই যখন রাশিয়া, মানে যতগুলো আছে তার মধ্যে কোনোটিকে এই ক্যাটাগরিতে পড়ে? না না, এটা একেবারে নতুন। SMR একেবারে নতুন। এটা এখনো আছে, অনেকগুলোই আছে, মানে অনেকগুলো ওইরকম না যা আছে, দে আর অল ইন হোয়াট ইজ কল্ড সেমি কমার্শিয়াল স্টেজ, এবং এটার দামটাও এখনো ওইভাবে কমাতে পারে নাই। বাট সব প্রযুক্তি একবার চালু হলে কমিটমেন্ট কি লেভেলে আসছে আমি বলি, যেই সব দেশ ইউরোপে যারা সরে গেছে নিউক্লিয়ার থেকে, দে আর নাও কামিং ব্যাক ইউজিং SMR। এবং একটা কথাই আমেরিকার অনেক আমেরিকাও এটা আসছে, তারা বলেছে এই SMR ইট ইজ সেফার দ্যান এ চকলেট ফ্যাক্টরি। SMR রিঅ্যাক্টরটাকে ওরা অনেক জায়গায় বলছে ইট ইজ সেফার দ্যান এ চকলেট ফ্যাক্টরি। হ্যাঁ, তো এই যে ইনফ্যাক্ট এই যে যখন রিঅ্যাক্টরটা করা হচ্ছিল 2400 মেগাওয়াট, আমি প্রচুর এটার করেছিলাম, নট নেসেসারিলি ফর আমি বলেছিলাম দ্য সাইজ, আই সেড দিস ইজ টু বিগ এ পাওয়ার প্ল্যান্ট ফর বাংলাদেশ। কারণ কি, এটা যদি আরও আগে চলে আসতো, আপনি চিন্তা করেন আমাদের গ্রিডে, হ্যাঁ, উইন্টারে, এগুলো তো আপনি জানেন দিজ আর কল বেস, মানে দিজ আর নট অর্ডিনারি বেস লোড প্ল্যান্ট। এগুলোর বেস লোড প্ল্যান্ট একেবারে কখনোই বন্ধ করতে পারবেন না। তো 2500 মেগাওয়াট আপনার কন্টিনিউয়াসলি আপনাকে নিতে হচ্ছে ওখান থেকে। হ্যাঁ, আমাদের উইন্টারে, হ্যাঁ, এই কিছুদিন আগে একবার এই বৃষ্টির কারণে এটা ফল করে 8000 মেগাওয়াটে চলে এসেছিল ডিমান্ড। ওকে, একদম দেখবেন কার্ভটা এরকম 8000 মেগাওয়াটে চলে এসেছিল। এবার আসেন আপনি যে উইন্টারে রেগুলারলি রাতে যখন থাকে 8000 মেগাওয়াট থাকে। তো 8000 মেগাওয়াটের মধ্যে আপনার এইটা 2500 মেগাওয়াট চলছে। তা আপনি জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, যে এইটার গুরুত্ব ওইটার মধ্যে কতখানি। ইটস টু বিগ ফর বাংলাদেশ রাইট নাও। আমাদের যেটা ধারণা ছিল যে বাই নাও আমরা 30,000 মেগাওয়াটে চলে যাব, তাহলে ঠিক আছে। বাট 2400 মেগাওয়াটের সিস্টেম, তো এইটার ওইটাই অনেকেরই যারা ভয় আছে যে আমরা এটা ঠিকমতো আমাদের গ্রিডে। টু বিগ কি অর্থে বলছেন আপনি? ওই একটা সাইজ আছে, হ্যাঁ, যে কত পার্সেন্ট, মানে 10%। গ্রিডের কথা বলছি, গ্রিডের বলা গ্রিডের সাধারণত একটা গ্রিডের নিউক্লিয়ার রিঅ্যাক্টর সাধারণত 10%-এর উপরে আপনি যদি চলে যান একটা রিঅ্যাক্টর, একটা সিঙ্গেল সোর্স থেকে, তখন যেটা ওটা যদি ঝরে যায়, কোনো কিছু হয়, হ্যাঁ, your grid will collapse and you have lot of difficulties. আমি খালি একটা জিনিস বলতে চাচ্ছিলাম যে আলোচনার প্রেক্ষিতে আলোচকের, যে আপনি ইন্ডিয়ার কথা বলেছেন যে তারা এত কমে করলো, বাংলাদেশের প্রাইসটা এত বেশি কেন, যে কন্ট্রাক্টটা যে এটা অবশ্য আপনি বলেছেন জি একবার জি, আগে, আমি হ্যাঁ, একটাই বলতেছিলাম যে না, যে ইন্ডিয়া তো না, ওটা অফ দ্য রেকর্ডে বলেছিলাম, এয়ারে ওটা অফ দ্য রেকর্ড এরই বলেছেন। হ্যাঁ জি, হ্যারি বলেছেন। না এখন সেটাই বলতে চাচ্ছি যে আপনি যদি অন্য নবাগত দেশের কথা তুলনা করেন, তাহলে আমরা ইন্ডিয়ার কথাটা দেখলাম, বুঝলাম যে ইন্ডিয়াতে তারা নিজের সক্ষমতা অনুযায়ী অনেক কিছু করে, ক্রিটিক্যাল কম্পোনেন্টগুলো বাড়িতে করে, এই জন্য তাদের কম, এটার সাথে আমাদের তুলনা করা যাবে না। তাহলে অন্যগুলি দেশের সাথে আমরা তুলনা করি, যদি আর নবাগত ফার্স্ট টাইম যারা আছে, তো ফার্স্ট টাইমে যদি আমরা দেখি যে মিশর ফার্স্ট টাইম করতেছে, রাশিয়ান টেকনোলজি একই মডেলের, আমাদের মডেলের, তারপর মনে করেন তুরস্ক করতেছে, বেলারুস করেছে, হাঙ্গেরিতে আছে, তাহলে এখানে যদি আমরা দেখি, এখানে দেখতে পাচ্ছি যে 4টা রিঅ্যাক্টর যদি আমরা দেখি যে মিশরের এলদাবাতে করেছে, তারা হলো 30 বিলিয়ন। এখন তুরস্ক তো হলো জি জি 4টা হলো 20 বিলিয়ন, তো হাঙ্গেরিতে হলো 13 মূল বিলিয়ন। আলোচনা যা করতে চাইছিলাম না, কিছু আপনি একটু দেশের পলিসি জানার উপরে কিছু বলবেন, জি যদি বলতে পারেন এর মধ্যে কভার করে দিয়ে। জি জি জি, এখন তাহলে 3 সেটাই মিনিট বলতে maximum চাচ্ছি যে আমরা বলতে চাচ্ছি যে তাহলে এখন যদি আমরা এখন নিউক্লিয়ার যে আমাদের যাচ্ছি, সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ইস্যুটা হলো আমাদের যে এটাকে নিজস্ব সক্ষমতা চালানো, এটা দক্ষ ব্যবস্থাপনা এনশিওর করা। কারণ যন্ত্র যতই ভালো মানের হোক না কেন, কিন্তু সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ সেফটি কালচারকে এনশিওর করা। এখানে যে নিয়ম নীতি পলিসি এগুলোকে সঠিকভাবে অনুসরণ করা আন্তর্জাতিক গাইডলাইন অনুযায়ী। এবং আমরা বলি পারমাণবিক নিরাপত্তা শুধু যন্ত্রের বিষয় না, এটি একটি মানুষের মানসিকতা এবং দায়িত্ববোধের বিষয়। এই দায়িত্ববোধের মানসিকতা পালন করা, স্বচ্ছতার জবাবদিহিতার সহিত, এটা আমাদের বেশ চ্যালেঞ্জিং। কিন্তু নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের সামান্য ভুলের কারণে বড় ধরনের দুর্ঘটনা বয়ে আনতে পারে।
এক্ষেত্রে সেফটি মানে একেবারে ট্রান্সপারেন্সি ছাড়া কোনো কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নাই। সুতরাং নিরাপত্তার বিষয়ে সবচেয়ে উদ্বিগ্নতাটা হলো আমাদের মানুষগুলো যাতে সঠিকভাবে প্রশিক্ষিত হয় এবং রাশিয়ার থেকে প্রযুক্তি হস্তান্তর সঠিকভাবে নেয়, এবং রাশিয়া কিছুদিনের জন্য হয়তো তারা থাকবে, কিন্তু এটা যদি দীর্ঘমেয়াদী হয় তাহলে কিন্তু এটা যে সুফল আসবে সেই সুফলটা কিন্তু সাস্টেনেবল হবে না। আরেকটা বিষয় হলো পারমাণবিক খালি আমাদের এই সেক্টরে আরেকটা যেটা হলো আমাদের যে নিউক্লিয়ার ইন্টেলিজেন্সি, নিউক্লিয়ার ডিপ্লোমেসি, লং টার্ম ফুয়েল সাপ্লাই অ্যান্ড সিউরিটি পলিসি এবং রেগুলেটরি ইন্ডিপেন্ডেন্ট রেগুলেটরি বডি, এই বিষয়গুলো নিশ্চিত করতে হবে। কারণ আপনারা দেখেন একটা সঠিক তথ্য উপর বেসিস করে সরকারকে জানানো কিন্তু খুব গুরুত্বপূর্ণ নিউক্লিয়ার ইন্টেলিজেন্সটা। এক্ষেত্রে কিন্তু বর্ডার গার্ড, কোস্ট গার্ড, এসবি, ডিবি, এনএসআই, ডিজিএফ সমস্তগুলো কিন্তু কোঅর্ডিনেটেড কাজ। এখানে কিন্তু কোঅর্ডিনেশন খুব একটা আমাদের দেশে যেটা আমরা দেখতে পাচ্ছি বেশ সমন্বয়হীনতার অভাব। তো এই জিনিসগুলি না থাকলে যে ভূ রাজনীতির যে বিষয়, আমাদের কিন্তু নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আমরা নিচ্ছি, বানাচ্ছি, আমরা অনেক প্রাউড করতেছি, এটা কিন্তু এত সহজ না। এটাকে সঠিকভাবে চালানো 100 বছর ধরে চালানো। এক্ষেত্রে যে আরেকটা কথা হলো যে কোন দেশের সাথে কীভাবে নিউক্লিয়ার ডিপ্লোমেসি, কারণ আমাদের কিন্তু আরও সহযোগিতা লাগবে। এই যে এসএমআর এর কথা আসলো, আবার মাইক্রোমডুলার রিঅ্যাক্টর আছে, আমরা যদি এক্সপানশন করতে চাই আমরা কোন কোন দেশের সাথে আমরা মাল্টিল্যাটারাল ডিসকাশনে যাব বা কোঅপারেশনে যাব, এটা গুরুত্বপূর্ণ। সব দিক দিয়েই যে আমাদের ইমার্জেন্সি প্রিপেয়ারনেস রেসপন্স এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যে মানুষ যদি অ্যাক্সিডেন্টে পতিত হয় তারা কীভাবে নিজেকে রক্ষা করবে, পরিবারকে রক্ষা করবে, কোথায় যাবে, কমিউনিকেশনটা কী হবে, পাবলিক এনগেজমেন্টটা কী হবে। এই যে ডিজাস্টার ম্যানেজমেন্ট, নিউক্লিয়ার ডিজাস্টার, এগুলোকে স্বচ্ছতার সহিত, জবাবদিহিতার সহিত, দায়িত্বশীলতার সহিত পালন করতে হবে। তা না হলে এখানে বহুবিধ বিতর্ক তৈরি হবে। আমরা যে মহান উদ্দেশ্যে বৃহৎ দেশের জ্বালানি সংকট মোকাবেলা একটা বড় ধরনের চ্যালেঞ্জে যাচ্ছি, সেগুলো প্রশ্নের মুখে পড়বে। থ্যাংক ইউ। বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং ডক্টর ইজাজ হোসেন, আপনাকে দুইজনকেই। মানে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এত করে কথা বলেছেন। দর্শক মণ্ডলী, শেষ করব, বেশ একটা উচ্চমার্গের আলোচনা হলো বলে মনে হচ্ছে, তাই না? একটু কঠিন যেন। সচরাচর সাধারণভাবে দর্শক যারা যারা টেলিভিশন উপভোগ করতে চান, সাথে সাথে শিখতেও চান, কিছু জ্ঞানও অর্জন করতে চান, তাদের জন্য বোধহয় একটু উঁচু মার্গের হলো। কিন্তু আমি আপনাদের বলি, 1,30,000 কোটি টাকা ব্যয় করে আপনি একটা বিদ্যুৎ নির্মাণ কারখানা বানাচ্ছেন। সেটা কতখানি ভালো কতখানি মন্দ তা দেখবার দায়িত্ব তো আপনাদেরই, সাধারণ মানুষের, জনগণের। আর আরও একটু বেশি করে যদি বলি, এদের মধ্যে যারা একটু বিশেষভাবে ভাবেন তারা যদি এইসব অনুষ্ঠানকে, এই সমস্ত তর্ককে অ্যাভয়েড করে দূরে চলে যান, তাহলে সত্যের কাছাকাছি পৌঁছানো যাবে না। তো একটা সময় বিতর্কের মধ্যে দুই দিকের একটা দিক সত্য হয়, অথবা একটাও নয়। আপনি হয় একটা নেবেন, নাহলে দুটোই বাদ দেবেন, কিন্তু আপনাকে একটা তো এখন নিতে হবে। সেই অর্থে কি মনে হলো আপনাদের এই কথা শুনে? নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, যেটা কিছুদিন আগে আমরা মনে করতাম একটা ধ্বংসযজ্ঞ বয়ে আনতে পারে, আমাদের জন্য খুবই রিস্কি। আমাদের মতো তো ডেন্সলি পপুলেটেড দেশে এই কাজটা করতে গেলে না জানি কোন বিপদ হয়, কে জানে। ধরেন আজকে যারা ক্ষমতায় আছেন, ওনারা এই প্রজেক্টটা হয়ে আছে তাই উদ্বোধন করেছেন, তাই তো? ফেক্টাম ভ্যালেটের মতো, এটাকে বলে কি ফেক্টাম ভ্যালেট, আমি জানি না শব্দটা প্রপারলি এখানে ইউজ করা যায় কি না। এরা নিজেরা যদি চিন্তা করতেন তাহলে এটা করতেন। মনে আছে আপনাদের একসময় যখন এই যে অপটিক্যাল ফাইবার লাইন বিনা পয়সা দিতে চাওয়া হয়েছিল, আমাদের সরকার নিতে রাজি হয়নি, পরে টাকা দিয়েও সেটা পাওয়া যাচ্ছিল না। এরকম কোনো সময় আসবে কি? আমরা চাইবো না, এখন অবহেলায় ঠিকমতো ব্যবহার করবো না, কিন্তু একসময় কাঁদতে থাকবো কেন আরও বেশি করে আমরা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের দিকে যেতে পারিনি। কোনো বিষয়কেই আমাদের ভয় পেলে চলবে না। বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশ, তো অনেক চ্যালেঞ্জ নিয়ে সামনে যাচ্ছি, এটাও একটা চ্যালেঞ্জ। সব চ্যালেঞ্জই রাস্তার মধ্যে কেবল স্লোগান দিয়ে হুলস্থুল করে মেটাতে হবে তা তো না, বুদ্ধি দিয়ে ও অভিজ্ঞতা দিয়ে, জ্ঞান দিয়ে মেটাতে পারলে সেটাই আমাদেরকে সামনের দিকে নিয়ে যাবে। আজকের এই অনুষ্ঠান এখানে এটা বলেই আমি শেষ করতে চাই যে এই রকম বিতর্ক আরও বেশি করব। আমি বলবো টেলিভিশনগুলো বেশি করে হোক, সংসদে বেশি করে হোক, আমাদের সবার মধ্যেই সেরকম করে হোক। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।